নমস্কার। আজ ভূষণ্ডির মাঠের রাজশেখর বসুর ভূষণ্ডির মাঠের দ্বিতীয় পর্ব। 2-3 মাস কাটিয়া গিয়াছে। শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম প্রথম দিন কতক নূতন স্থানে নূতন অবস্থায় বেশ আনন্দে কাটিয়াছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা থাকে। মেজাজটা যতই বদ হোক, নৃত্যর একটা আন্তরিক টান ছিল। শিবু এখন হারে হারে তাহা অনুভব করিতেছে। একবার ভাবিল দূর হোক, না হয় পেনটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হইল লোকে বলিবে বেটা ভূত হইয়াও স্ত্রীর আঁচল ছাড়িতে পারে নাই। না, এখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় দেখতে হলো। ফাল্গুন মাসের শেষ বেলা, গঙ্গার বাঁকের উপর দিয়ে দক্ষিণা বাতাস ঝিরঝির করিয়া বহিতেছে। সূর্যদেব জলে হাবুডুবু খাইয়া এইমাত্র তলাইয়া গিয়াছেন। ঘেঁটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরিয়া গিয়াছে। শিবুর বেলগাছে নূতন পাতা গজাইয়াছে। দূরে আকন্দ জোপে গোটা কত পাকা ফল ফট করিয়া ফাটিয়া গেল। তার একরাশ তুলরাশ হাওয়ায় উড়িয়া মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করিয়া শিবুর গায়ে পড়িতে লাগিল। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করিয়া উড়িয়া গেল। একটা কালো গুবড়ে পোকা ব্রর করিয়া শিবুকে প্রদক্ষিণ করিতে লাগিল। অদূরে বাবলা গাছের একজোড়া দাঁড় কাক বসিয়া আছে। কাক গলায় সুরসুরি দিতেছে। কাকিনী চোখ মুদিয়া গদগদ স্বরে মাঝে মাঝে ক বলিতেছে। হঠাৎ একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম ভাঙিয়া উঠিয়া গুটি গুটি পা ফেলিয়া বেলগাছের কোটর হইতে বাহির হইয়া আসিল এবং শিবুর দিকে ড্যাবডেবে চোখ মেলে টিটকিরি দিয়া উঠিল। একদল ঝিঝি পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর বাঁধিতেছিল। এতক্ষণে সঙ্গত ঠিক হয় সমস্যারে করিয়া উঠিল। শিবু যদিও রক্ত মাংসের শরীর নাই, কিন্তু মরিলেও স্বভাব যাইবে কোথা। শিবুর মনটা খাঁ খাঁ করিতে লাগিল। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হইয়া রাক রাক করিতে লাগিল। মনে পড়িল ভূষণ্ডির মাঠের প্রান্তস্থিত পিটুলি বিলের ধারে শ্যাওড়া গাছে একটা পেতনি বাস করে। শিবু তাকে অনেকবার দেখেছে। সন্ধেবেলা পোলো হাতে মাছ ধরতে দেখেছে। তার আপাতমস্তক ঘেরাটোপে ঢাকা। একবার সে ঢাকা খুলিয়া শিবুর দিকে চাহিয়া লজ্জায় জিভ কাটিয়াছিল। পেতনির বয়স হইয়াছে, কারণ তাহার গাল একটু তোবড়াইয়াছে এবং সামনের দুটো দাঁত নাই। তার সঙ্গে ঠাট্টা চলিতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটা শাঁকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়িয়াছিল। সে একটা গামছা পরিয়া আর একটা গামছা মাথায় দিয়া এলো চুলে বকের মতো লম্বা পা ফেলিয়া হাতের হাঁড়ি হইতে গোবর জল ছড়াইতে ছড়াইতে চলিয়া যায়। তার বয়স তেমন বেশি বোধ হয় না। শিবু একবার রসিকতার চেষ্টা করিয়াছিল, কিন্তু শাঁকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাঁচ করিয়া ওঠায় অগত্যা শিবুকে ভয় চম্পট দিতে হয়। শিবুর মন সবচেয়ে হরণ করিয়াছে এক ডাকিনী। ভূষণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরিবামনির পরিত্যক্ত ভিটায় সে যে জীর্ণ ঘরখানি আছে, তাহাতে সে অল্পদিন হইল
আশ্রয় রইয়াছে। শিবু তাকে মাত্র একবার দেখিয়াছে, আর দেখিয়াই মজিয়াছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়ে রোয়াক ঝাঁট দিতেছিল। পরনে সাদা থান। শিবুকে দেখিয়া নিমেষের তরে ঘুমটা সরাইয়া ফিক করিয়া হাসিয়া সে হাওয়ার সঙ্গে মিলাইয়া যায়। কি দাঁত, কি মুখ, কি রং! নৃত্যকালীর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু এই ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। শিবু একটা সুদীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া গান ধরিল। আহা শ্রীরাধিকে চন্দ্রাবলি, কারে রেখে কারে ফেলি। সহসা প্রান্তর প্রকম্পিত করিয়া নিকটবর্তী তাল গাছের মাথা হইতে তীব্র কণ্ঠে শব্দ আসিল, চারা রা 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 রা, अरे भजुआ के बहनिया बगलू के बिटिया, केकरा से साधिया हो, केकरा से साधिया हो। শিবু চমকিয়া উঠিয়া ডাকিল, তাল গাছে কেনে? উত্তর আসিল, খরিয়া পীরের বা। শিবু বলল, কেলে ভূত, নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, কাঁকলাসের মতো একটি জীবাত্মা শ্রাক করিয়া তাল গাছের মাথা হইতে নামিয়া আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল, গৌর লাগে বরমদেবজি। শিবু বলল, জিতা রাখো বেটা, একটু তামাক খাতে পারিস? ক্যারিয়া ফিরে, ছিলাম বা। শিবু, তামাকি নেই তো ছিলাম, জোগাড় কর না। প্রেত ঊর্ধ্বে উঠিল এবং অল্পক্ষণে বৈদ্যবাটির বাজার হইতে তামাক টিকা আনিয়া আগ সুলগাইয়া শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাঁটার ওপর কলিকা বসাইয়া টান দিতে দিতে বলিল, তারপর এলি কবে? তোর হালচাল সব বল। কারিয়া পীরত যে ইতিহাস পড়িল তাহার সারমর্ম এই যে তার বাড়ি ছাপড়াঝিরা। দেশে এককালে তার জরু গরু জমি জিরেত সব ছিল। তার স্ত্রী মুঙ্গরি অত্যন্ত মুখরা ও বদ মেজাজি, বনিবনাও কখনো হইত না। একদিন প্রতিবেশী ভজুয়ার ভগ্নীকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে বিষম ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে একঘা লাঠি কষাইয়া স্বামী দেশ ছাড়িয়া কলকাতায় চলিয়া আসে। সে আজ 30 বছর আগের কথা। কিছুদিন পরে সংবাদ আসে মুঙ্গরি বসন্ত হয়ে মারা গেছে। স্বামী আর দেশে ফিরিল না, বিবাহ করিল না। নানা স্থানে চাকরি করিয়া অবশেষে চাঁপদানির মিলে কুলির কাজে ভর্তি হইল এবং কয়েক বৎসরের মধ্যে সর্দারের পদ পায়। কিছুদিন পূর্বে একটা লোহার কড়ি হাফিজ অর্থাৎ কবিকলে উত্তোলন করিবার সময় তার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী থাকিয়া সম্প্রতি পঞ্চত্ব প্রাপ্ত হইয়া প্রেত রূপে এই তাল গাছে বিরাজ করিতেছে। শিবু একটা লম্বা টান মারিয়া কলিকাটি কারিয়া পীরেতের হাতে দিবার উপক্রম করিতেছে। এমন সময় মাটির ভিতর হইতে ভাঙা কাঁসরের মতো আওয়াজ আসিল, ভায়া, কলকাতায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে একটা ইটের মাজা ছিল, তাহা হইতে কতগুলো ইট খসিয়া গেল এবং ফাঁকের ভিতর হইতে হামাগুড়ি দিয়া একটি মূর্তি বাহির হইল। স্থূল খর্বদেহ, থেলো হুঁকার খোলের উপর একজোড়া পাকা গোঁপ গজাইলে যেরকম হয় সেই প্রকার মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুমটি দেয়া মেজাই, পরনে গরদের ধুতি, পায়ে তালতলার চটি। আগন্তুক শিবুর হাত হইতে কলিকাটি লইয়া বলিলেন, ব্রাহ্মণ, দণ্ডবোধ হই। কিছু সম্পত্তি ছিল এইখানে, পোঁতা আছে, তাই যক্ষী হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয়, এই 2-500, সব বন্ধকিত অংশুক দাদা, ইস্টাম্বর কাগজে লেখা, নগদ শিক্ষা একটাও পাবে না,
খবরদার, ওদিকে নজর দিও না, হাতে হাত করি পড়বে। থু থু। শিবুর মেঘদূত একটু আধটু জানা ছিল। সসম্ভ্রমে জিজ্ঞাসা করিল, যক্ষ মহাশয়, আপনি কি কালিদাসের? যক্ষ কহিল, ভাইরা ভাই, কালিদাস আমার মাস্তুদশাটিকে বিয়ে করে। ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল, অনেক দিন হলো মারা গেছে। তুমি তার নাম জানলে কিছু? হ্যাঁ। আচ্ছা, আজকে এই অবধি থাক, আবার আগামীকালের আসরে পর্ব তৃতীয়।